আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম ভিডিওতে আমি প্রাচীনকাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত যে টপিকসগুলো ছিল, কোন টপিকসগুলো ইম্পর্টেন্ট সেই বিষয় নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। তো এখন আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় পার্টের যে ভিডিওটা আছে, ১৯৭১ সালের পর থেকেই সিলেবাসে যে অংশটা আছে সেই অংশটার কী গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিকস আছে, কোন বিষয়গুলো ভালো করে পড়তে হবে সেই বিষয়টার উপর আজকে এই ভিডিওটা। তো এখন হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি সম্পদ। কৃষি সম্পদের মধ্যে হচ্ছে যে বিষয়টা আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। এখান থেকে প্রতি বিসিএসে একটি প্রশ্ন অবশ্যই আসে। তো যে প্রশ্নগুলো আসে হচ্ছে সেগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন উন্নত জাতের ফসলের নাম টাইপের যেই প্রশ্নগুলো আছে সেগুলো আসে। তাই এখান থেকে সবচেয়ে ভালো করে আমাদের পড়তে হবে উন্নত জাতের ফসলের নাম। এই অংশটা ভালো করে আমাদের ভালো করে পড়তে হবে, কারণ যে কোনো এখান থেকে কোনো প্রশ্ন আসলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে। এছাড়া আমরা কৃষি বিষয়ক সংস্থা, মৎস্য ও পানি সম্পদের কিছু তথ্য পড়তে পারি। এরপরে হচ্ছে পানি সম্পদ থেকে ফারাক্কা বাঁধ, টিপাইমুখী বাঁধ এবং গজলডোবা বাঁধ, এই তিনটা বাঁধ কোথায় অবস্থিত সেই তথ্যটা শুধু পড়তে পারি। আর পানি বন্টন যে চুক্তি আছে ভারতের সাথে, সেই চুক্তি কত সাল পর্যন্ত মেয়াদ, এই তথ্যটা আমরা ভালো করে এখান থেকে পড়তে পারি। তো এখান থেকে হচ্ছে আমাদের ভারতের সাথে পানি বন্টনের যে চুক্তি আছে সেই চুক্তি বিষয়ে আমরা পড়তে পারি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ। খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদের মধ্যে আমাদের যে জিনিসগুলো ভালো করে পড়তে হবে তার মধ্যে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ও হচ্ছে কয়লা এবং চীনামাটি। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে জনসংখ্যা এবং আদমশুমারি যে রিপোর্ট আছে, আদমশুমারি রিপোর্ট থেকে আমাদের এটা পড়তে হবে। তো আগে যে আদমশুমারিটা ছিল সেটা 2011 সালের যে তথ্যগুলো সেগুলো পড়তে হতো। এখন 2022 সালে যে জনশুমারি হয়েছে, যে জনশুমারি রিপোর্টটা আপনারা যে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স যে বইগুলো থাকে, সে এই টাইপের যে বইগুলো থাকে এরকম বই থেকে আপনারা পড়ে নেবেন। এরপর হচ্ছে জাতি, গোষ্ঠী এবং উপজাতি। জাতি, গোষ্ঠী, উপজাতি থেকে প্রশ্ন আসলে যে প্রশ্নটা আসে উপজাতিদের আবাসস্থল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এখান থেকে উপজাতিদের আবাসস্থল অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কারণ এখান থেকে বিসিএস এবং অন্যান্য যে চাকরি পরীক্ষাগুলো আছে সেই চাকরি পরীক্ষাগুলো এখান থেকে প্রশ্ন আসে। এরপর বিভিন্ন উপজাতি সম্পর্কে কিছু ধারণা আমাদের এখান থেকে নিতে হবে। চাকমা, মারমা, গারো যে উপজাতি আছেন তাদের সম্পর্কিত কিছু বেসিক তথ্য আমাদের এখান থেকে ভালো করে পড়ে নিতে হবে। কিন্তু জাতিগোষ্ঠী এবং উপজাতি থেকে আমাদের উপজাতিদের আবাসস্থল সম্পর্কে এবং বাংলাদেশে কতটি উপজাতি আছে সেই সম্পর্কিত তথ্যগুলি সবচেয়ে বেশি আসে। আমাদের এই তথ্যগুলো পড়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন উপজাতির সম্পর্কে ছোটোখাটো যে তথ্যগুলো আছে সেগুলো পড়তে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, এটা বিসিএস, ব্যাংকের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিসিএসের জন্য ইম্পর্টেন্ট। বিসিএসও এখান থেকে প্রশ্ন আসে এবং ব্যাংকেও এখান থেকে প্রশ্ন আসে। সুতরাং এই অংশটা আমাদের মোটামুটি ভালো করে পড়লে বিসিএস এবং ব্যাংক আমাদের দুটোটাই কভার হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো ভালো করে পড়তে হবে এর মধ্যে হচ্ছে অর্থনীতি সমীক্ষা। যখন বিসিএস পরীক্ষা হবে তখন যে অর্থনীতি সমীক্ষাটা বের হবে সেটা এখন বর্তমানে 2024 সালের যে অর্থনীতি সমীক্ষা আমাদের সেটা পড়তে হবে। এরপর হচ্ছে বাজেট, ওই সময়কার বাজেট পড়তে হবে। সাম্প্রতিক যে বইগুলো আছে এই বইগুলো থেকে আমরা এখান থেকে পড়তে পারি। এরপরে হচ্ছে বাংলাদেশের রাজস্ব যে নীতি আছে সেই রাজস্ব নীতি ভালো করে পড়তে হবে। প্রেক্ষিত পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো আমাদের ভালো করে পড়তে হবে। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে একটা প্রশ্ন সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে প্রণয়ন করা হয়। এছাড়াও বিভিন্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল এবং বর্তমানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো সাধারণত বিসিএস পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে। সুতরাং এই প্রশ্নগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এরপর সামাজিক নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, পুঁজিবাজার থেকে বিসিএসে তেমন প্রশ্ন আসে না, কিন্তু ব্যাংকে প্রশ্ন আসে। সুতরাং যারা বিসিএস এবং ব্যাংক দুটোটাই পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনারা পুঁজিবাজারটা ভালো করে পড়তে পারেন। এরপর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হচ্ছে বাংলাদেশে কয়টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আছে, ইপিজেটের ফুল মিনিং কি এবং সরকারি কয়টি ইপিজেট আছে, বাংলাদেশের প্রথম ইপিজেট কোনটি, কৃষিভিত্তিক উপজেট কোনটি, সেই তথ্যগুলো ভালো করে পড়তে হবে। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে বাংলাদেশ আমদানি রপ্তানি হচ্ছে মেনলি হচ্ছে যে বছর পরীক্ষা হবে সেই সময়ে যে রিপোর্ট আছে সেই রিপোর্ট অনুসারে পড়তে হবে। এটা অনেকটা সাম্প্রতিক প্রশ্নের মতো। বাংলাদেশ আমদানি রপ্তানি ব্যয়
ব্যয়টা এখান থেকে ভালো করে পড়তে হবে। এরপরে বাংলাদেশ সংবিধান, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট হচ্ছে বিসিএস প্রিলির জন্য, প্রিলি এবং রিটেনের জন্য। প্রিলি এবং রিটেন দুইটা পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সেজন্য প্রিলির সময় রিটেনের প্রস্তুতিটা যাতে নেওয়া হয়ে যায়, ওরকমভাবে বাংলাদেশের সংবিধানটা ভালো করে পড়তে হবে। সাধারণত এখান থেকে আমাদের প্রিলিতে 3 মার্কের প্রশ্ন আসে, আর বিসিএস রিটেনে এখান থেকে ভালো প্রশ্ন আসে। তো এখন হচ্ছে বাংলাদেশ সংবিধান থেকে আমাদের কি কি পড়তে হবে, সেটা হচ্ছে অস্থায়ী সংবিধান আদেশ, এরপর হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্যগুলো, সংবিধান ভাগ এবং অনুচ্ছেদ, সংবিধান সংশোধনী, তফসিল, সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে। এইখান থেকে হচ্ছে রিটেনের জন্য হচ্ছে, রিটেন ছাড়া পিলির জন্য যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে অনুচ্ছেদগুলো, সংবিধানের ভাগ এবং অনুচ্ছেদগুলো কোন অনুচ্ছেদে কী আছে সেগুলো মুখস্থ করতে হবে। কিন্তু রিটেনের জন্য অনেকটা ডিটেলসে পড়তে হয়, সেজন্য ডিটেলসে ভালো করে এখান থেকে পড়তে হবে। যখন পড়বেন এমনভাবে পড়বেন যাতে প্রিলি এবং রিটেন দুটোটাই কভার হয়ে যায়। সাথে পড়ার সময় সাথে অবশ্যই রিটেনে কি কি প্রশ্ন আসে সেই প্রশ্নটা যদি একটু দেখে নেন তাহলে সবচেয়ে ভালো হয়। তো সংবিধান থেকে 3 মার্কের প্রশ্ন, সবসময় 3 মার্কের প্রশ্ন এখান থেকে আসেই। সুতরাং সংবিধানটা যদি আপনি ভালো করে পড়েন তাহলে আপনি 3 মার্ক অবশ্যই এখান থেকে পাবেন। তো এখান থেকে সবচেয়ে বেশি হচ্ছে আপনাকে সংবিধান ভাগ এবং অনুচ্ছেদ, এটা ভালো করে পড়তে হবে। 153টা যে অনুচ্ছেদ আছে, কোন অনুচ্ছেদে কী আছে সেই সম্পর্কে আমাদের ভালো করে পড়তে হবে। যেমন 137 নং অনুচ্ছেদে পিএসসির কথা বলা আছে, পিএসসি যেটা আছে সেটা হচ্ছে 137 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের। তো এরকমভাবে পড়ে নিতে পারেন। এরপর হচ্ছে সংবিধান সংশোধন, বাংলাদেশে যে সংশোধনগুলো হয়েছে, কতবার এখন পর্যন্ত কতটি সংশোধন হয়েছে। এখন বর্তমানে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার কথা নিয়ে খুব কথা হচ্ছে, তো তত্ত্বাবধায়ক সরকার কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় এবং কোন সংশোধনীর মাধ্যমে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় সেই তথ্যগুলো এখান থেকে পড়তে পারেন। এবং বাংলাদেশে যে তফসিল আছে 7টি তফসিল, সেটা মুখস্থ করতে পারেন। সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধান অনুযায়ী কে কার নিকট শপথ গ্রহণ, প্রধানমন্ত্রী কার নিকট, প্রধানমন্ত্রী কাকে শপথ বাক্য পাঠ করান, বা প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান, স্পিকারকে পাঠ করান, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এবং আরও কিছু তথ্য আছে, সেটা হচ্ছে বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে কে কাকে নিয়োগ দেন, এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো এখান থেকে ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি ব্যবস্থা আছে বাংলাদেশের রাজনৈতিক দল এবং সুশীল সমাজ। এরপর হচ্ছে বাংলাদেশ সরকার ব্যবস্থা, আইন বিভাগ, শাসন বিভাগ, স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটা ভালো করে পড়তে হবে। এরপর হচ্ছে বাংলাদেশ সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি স্লোগান কবে প্রতিষ্ঠিত হয় এই তথ্যগুলো পড়লে হবে, এখান থেকে খুব ডিটেলসে পড়তে হয় না। এরপর হচ্ছে সাম্প্রতিক তথ্য, যখন বিসিএস পরীক্ষা হবে তখন সাম্প্রতিক তথ্য আমাদের কী কী পড়তে হবে। সাম্প্রতিক তথ্য অনেক সময় দেখা যায় সবাই শুধু সাম্প্রতিক তথ্য পড়েই অনেক সময় নষ্ট করে ফেলেন। এজন্য সাম্প্রতিক তথ্যগুলো আমাদের কী কী পড়তে হবে সেই বিষয়টা এখানে আপাতত কিছু সাম্প্রতিক তথ্য দেওয়া আছে, যেগুলো পরবর্তী পরীক্ষার আগে আপনাদেরকে বুঝে নিতে হবে যে কোনগুলো আমাদের পড়তে হবে, কোনগুলো পড়া যাবে না। তা সাম্প্রতিক তথ্যের মধ্যে সবসময় রাজনৈতিক বিষয় তথ্যগুলো পরীক্ষার মধ্যে খুব কম আসে। সুতরাং রাজনীতি বিষয়গুলো না পড়ে বাংলাদেশের অর্থনীতি যে আছে, অর্থনীতি বিষয়, বাজেট বিষয়, এই টাইপগুলো পড়তে হবে। আর বর্তমানের রাজনৈতিক বিষয়ের মধ্যে হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা এবং অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা যেটা আছে এটা ভালো করে পড়তে হবে। তো সাম্প্রতিক তথ্যের মধ্যে হচ্ছে প্রথমে বাজেট পড়তে হবে 2024-25 অর্থ বছরে। এরপর অর্থনীতি সমীক্ষা আছে 2024, এবং দ্বিতীয় স্বাধীনতা অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে সেটা ভালো করে পড়তে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার গ্রামীণ ব্যাংক, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। এখন যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলোর মধ্যে সাম্প্রতিক তথ্য বা এটা ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও সাম্প্রতিক তথ্য না, কিন্তু উনি সাম্প্রতিক দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, সেজন্য আমরা সাম্প্রতিক তথ্য হিসাবে ধরে ওনার তথ্যগুলো ভালো করে পড়তে হবে। উনি কবে নোবেল প্রাইজ পুরস্কার পেয়েছেন। এরপর হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, মুনসন অভ্যুত্থান, যেটাকে মুনসন অভ্যুত্থানও বলা হয়ে থাকে, এবং ষষ্ঠ জনশুমারি, গৃহগণনা 2022, বিভিন্ন রিপোর্টে বাংলাদেশের অবস্থান। এই তথ্যগুলো কোথা থেকে পড়তে পারেন আপনারা? সাম্প্রতিক আওয়ার, আলাল সাম্প্রতিক আওয়ার, এই বইটা খুবই ভালো। এছাড়াও আরও অনেক ভালো ভালো বই আছে, বর্তমানে বাজারে অনেক ভালো ভালো বই আছে যেগুলো থেকে আমরা সাম্প্রতিক তথ্যগুলো পড়তে পারি। তো এখান থেকে আমরা সাম্প্রতিক তথ্যগুলো পড়তে পারি। এরপরে হচ্ছে এছাড়াও বাংলাদেশ বিষয়বলির কিছু তথ্য আছে যেগুলো আমাদের অবশ্যই দেখতে হবে এবং পড়তে হবে। বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে, যেমন বাংলাদেশ জাতীয় বিষয়গুলোর মধ্যে যেটা আমাদের ভালো করে পড়তে হবে, জাতীয় প্রতীক এবং মনোগ্রাম, জাতীয় পতাকা, সঙ্গীত এবং দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসে।
বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষাতেও প্রশ্ন আসে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বিভিন্ন প্রান্তের অবস্থান, ভৌগোলিক উপনাম, বর্তমান এবং পুরাতন নাম, এই তথ্যটা অনেকটা হচ্ছে ভূগোলের সাথে ম্যাচ করে। সেজন্য যখন পড়বেন বাংলাদেশ বিশ্ব পরিচয় পড়ার সময় পড়ে ফেলতে পারেন, অথবা ভূগোল পড়ার সময় ওটা পড়তে পারেন। এরপর হচ্ছে বাংলাদেশ ভূপ্রকৃতি, প্রকৃতি অনুসারে ভাগ, ভূপ্রকৃতি অনুসারে ভাগ, এরপর পাহাড়ি পর্বত এবং উপত্যকা এবং বেলির অবস্থান, কোন বেলি কোন উপত্যকা কোথায় অবস্থিত, সেই তথ্যগুলো এখান থেকে পড়তে পারেন। এরপর হচ্ছে বাংলাদেশের নদ নদী। বাংলাদেশের নদ নদী থেকে একটা অথবা দুইটা প্রশ্ন সবসময় থাকে, যে কোনো চাকরি পরীক্ষায় নদী থেকে প্রশ্ন থাকে। তো নদীটা ভালো করে পড়তে হবে। নদী থেকে যে প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে, গুরুত্বপূর্ণ যে নদীগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, এই নদীগুলো। এরপর হচ্ছে নদীর মিলনস্থল, কোন নদী কোথায় গিয়ে কার সাথে মিলিত হয়েছে, মিলিতর পর তাদের নাম কি হয়েছে, কোথায় গিয়ে পতিত হয়েছে, সেই তথ্যগুলো এখান থেকে পড়তে হবে। এবং নদীর উপনদী এবং শাখা নদী, হাওর, বিল, দ্বীপ, বিভিন্ন চরের অবস্থান, জলপ্রপাত, ঝর্ণা, আবহাওয়া এবং জলবায়ু, এই বিষয়গুলো আমাদের এখান থেকে কি করতে হবে, ভালো করে পড়তে হবে। তো